হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আমন্ত্রণ। যে অনুষ্ঠান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শুক্রবার রাতের বেলা, রাতের সংবাদের পর আমরা এনটিভির পর্দায় এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার নিয়ে চলে আসি, যে অনুষ্ঠানের নাম রাতের আড্ডা। এবং আপনারা নিয়মিত যারা দেখেন তারা তো জানেন, একজন তারকা অতিথি থাকেন, তার সঙ্গে তার সমসাময়িক বিষয় নিয়ে আড্ডা দেই, তার ভাবনাগুলো জানার চেষ্টা করি এবং ভবিষ্যতে তার কী কী কাজ পাচ্ছি সেটাও জানার চেষ্টা করি। সঙ্গে আপনারা থাকছেন, আজকেও থাকবেন। কিভাবে থাকবেন সেটা জানিয়ে দিব। তার আগে আপনারা যারা নিয়মিত এনটিভি দেখেন তারা তো জানেন, গতকাল একটা বিশেষ দিবস ছিল ৩ জুলাই, এনটিভির একটা শুভ দিবস। এবং কি শুভ দিবস সেটা আপনারা জেনে গেছেন। আজ এবং আগামী স্লোগান নিয়ে এনটিভি গত ২২-২৩টা বছর ধরে যেভাবে লড়াই করে যাচ্ছে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য, সেটার একটা স্বীকৃতি লাগে। তাই বিলেটেড হ্যাপি বার্থডে টু এনটিভি সেটা জানিয়ে আপনাদের অনুষ্ঠানে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আগে পরিচয় করিয়ে দেই আমাদের মাঝে যিনি আছেন। পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, শুধু জানিয়ে দেই যিনি আছেন। দেখতে খুব সুইট, অনলাইন মাতিয়েছেন, এখনও মাতাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমাদের ন্যাশনাল টিভি চ্যানেলগুলো মাতাচ্ছেন। আমরা নাটকে তাকে নিয়মিতভাবে দেখি। তার সুন্দর একটা নাম আছে, তবে ডাক নাম মাহিমা। কমন পড়েছে? হ্যাঁ, মাহিমা। মাহিমা কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার সঙ্গে দর্শকরা কিভাবে কানেক্ট হবে একটু ওদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? দর্শক বন্ধুরা, এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এনটিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলেও এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো 3টা প্ল্যাটফর্মে আপনারা সরাসরি এখন দেখছেন। ফেসবুকে একটা জুম আইডি এবং পাসওয়ার্ডও আছে, যে ভিডিওটা চলছে তার ক্যাপশনে, সেটা থেকে কাট কপি পেস্ট করে আপনার যে ডিভাইস, সেই ডিভাইসে রাখা জুম অ্যাপের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। অথবা আমাদের টেলিভিশনে এই লাইভ চলাকালীন সময় একটা কিউআর কোড দিচ্ছি, সেটাতেও আপনারা মোবাইলের ক্যামেরা অপশনটা ওপেন করে সরাসরি কিউআর কোড যে স্ক্যানারটা সেটার মাধ্যমে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন, কথা বলতে পারেন। আর যাদের মনে হচ্ছে না ভিডিও কলে আসবো না, এত রাত আবার রেডি হবো, সাজুগুজু করবো, দেখতে খারাপ দেখা যায়, এত সুন্দর মেয়ের সামনে কীভাবে আসি, তারা কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকে কমেন্ট অপশনটা আমরা ওপেন রেখেছি আপনাদের জন্য। আমাদের নির্বাচিত কমেন্টগুলো আমরা পড়ে আমাদের অতিথিকে জানানোর চেষ্টা করব, আর বাদ বাকি দর্শকদেরও জানানোর চেষ্টা করব। কথা আমি না বাড়াই, চলুন আমরা সামনের দিকে আগাই। মাহিমা, খুব লেইম একটা কোশ্চেন করি প্লিজ। মাহিমা কেন? খালা হতে পারতো, বোন হতে পারতো, চাচি হতে পারতো, বান্ধবী হতে পারতো, কেমন না? মাহি বান্ধবী, মাহি চাচি, মাহি খালা, কিন্তু মাহিমা কেন? কারণ মায়ের জায়গা তো সবার ঊর্ধ্বে, তো যেহেতু ব্যাপারটা আমার, তো সবকিছুর তো মানে একদম টপ লেভেলে থাকতে হবে, সো দ্যাটস ওয়াই মাহি। ওকে, তাহলে মাহি টপ লেভেল, মাহি ঊর্ধ্বে, একদম ওই তো, মানে সিমিলার কিছু একটা। আচ্ছা, তোমার নাম শুরু হয়েছে মাখনুন। মাখনুন, হ্যাঁ। মাখনুন মানে নুন মাখ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। মাখনুন। আমি তোমাকে তো মাহিমা হিসেবে আমরা চিনি, তো আমি যখন পরশুদিন তোমার নামটা পড়েছি যে আমাদের অতিথি শুক্রবার আসবে আমাদের মাহিমা, তা আমি প্রথমে পড়েছি মাখন সুলতানা মাহিমা। বলছি না না, কি সুন্দর নাম মাখনুন। কে রেখেছেন তোমার নাম? এটা আমার নানা ভাই রেখেছিলেন। আচ্ছা। তো সে হচ্ছে মানে আমাদের কোরআন শরীফে পাঠ করছিলাম, তখন হচ্ছে এরকম একটা ওয়ার্ড পেয়েছেন, এটার অর্থটাও খুব সুন্দর ছিল, তো তার খুব ভালো লাগার পরে সে বলেছিল যে অর্থটা কি জানতে পারি? হ্যাঁ, মাখনুন যে নামটা, এটার মিনিং হচ্ছে দ্য সিক্রেট কিপার অফ জান্নাহ। সো আর সুলতানার মিনিং হচ্ছে কুইন, সো আলটিমেটলি দ্য সিক্রেট কিপার, দ্য কুইন অফ সিক্রেট কিপার অফ জান্নাহ। আর মাহিমা মানে হচ্ছে মাহি সবকিছুর ঊর্ধ্বে। ওইটা একদম পারফেক্ট। আচ্ছা, এনটিভি দিয়েই শুরু করি। প্রথমত গতকাল এনটিভির শুভ জন্মদিন গেল। এনটিভিতে তোমারও অভিনীত একটা সিরিয়াল যাচ্ছে, আমাদের মাবরুর রশিদ বান্না ভাইয়ের পরিচালনা, এবং মাবরুর রশিদ বান্না ভাই তোমাদেরকে নিয়ে এর আগেও কয়েকটা সাকসেসফুল প্রোডাকশন দিয়েছেন, সেটা অনলাইন এবং টিভি দু জায়গাতেই। এবং ওগুলো ওই যে ক্যাম্পাস রিলেটেড, ফ্রেন্ডশিপ রিলেটেড, আমি বেশ কটা দেখেছি। ইয়াং জেনারেশনসদের নিয়ে, এক্স্যাক্টলি, হ্যাঁ, জেন জেড, হ্যাঁ, জেন জেড, ট্রু। তো ছাত্রাবাস নিয়ে কিছু বলো। ছাত্রাবাস, প্রথমে এটা বলবো যে এখন নিয়মিত আপনারা এনটিভিতে ছাত্রাবাস দেখতে পারবেন। আমাদের প্রত্যেকটা এপিসোডই খুব মজার মজার মানে স্টোরি আছে, প্রত্যেকটা মানে একটা এপিসোড মিস করলেও অনেক কিছু মিস হয়ে যাবে। যেটা হয়েছে এখানে অনেকগুলো সুন্দরী মেয়ে দেখতে পারবেন। হ্যাঁ, মানে আমি তো আছি, এর সাথে আরও কয়েকটা সুন্দরী মেয়ে আছে। তো মানে হোস্টেল লাইফে আসলে যেই কাহিনীগুলো হয়, মানে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু হয়। মেয়েদের হোস্টেলে এক রকমের ফান হয়,
ছেলেদের হোস্টেলে এক রকমের ফান হয়, মানে ফানি হয়, হ্যাঁ রূপগুলো আলাদা, ফরম্যাটগুলো আলাদা। হ্যাঁ 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 এবং এটা না মানে আসলেই যারা কখনো হোস্টেলে থেকেছে তারাই জানে যে আসলে তারা হয়তো নিজেরা চিন্তা করে যে আমাদের লাইফে যা হয় এটা নিয়ে নাটক সিনেমা বানানো যাবে, আসলেই তাই। হ্যাঁ, তো আমাদের এই মানে সিরিয়ালে আসলে দেখতে পারবে যে আসলে ব্যাচেলার লাইফ কীরকম বা হোস্টেল লাইফ কীরকম। সো আমার কাছে মনে হয় এটা একটা ফুল অন এন্টারটেইনিং একটা সিরিয়াল। সো ইয়াং জেনারেশন যারা আছে তারাও দেখে মজা পাবে, যারা একটু বয়স হয়ে গেছে তারাও মজা পাবে, কারণ তারা হচ্ছে তাদের মানে আগের সময়ের কথা কানেক্ট করতে পারবে, এবং যারা বাচ্চা পোলাপাইন আছে তারাও টুকটাক দেখে মজাই পাবে, যাচ্ছে এটা এটা হয়। সো খুবই মানে ছাত্রাবাস দেখাটার জন্য আমি সবাইকে বলবো যে প্লিজ ছাত্রাবাস দেখুন। তোমাদের শুটিং কবে শুরু হয়েছিল এটার? এটার শুটিং তো গত বছরে শুরু হয়েছিল। অনিয়ারও তো বেশ কিছুদিন হয়ে গেল। কিছুদিন হয়ে গেছে, হ্যাঁ। এবং ওভারঅল আমরা যখন আমরা শুট করেছি তখন মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। হ্যাঁ, সো আমি ওই দিন একটা এপিসোড দেখছিলাম যে তখন আমি একটা সিন এরকম হয়েছিল যে এত ঠান্ডা, মানে ঢাকায় আমাদের পূর্বাচলের দিকে শুট হয়েছিল। সো আমরা মানে নর্মালি ট্রাই করেছি টু অ্যাভয়েড শীতের পোশাক, যেহেতু এটা কখন অনিয়ার হবে কখন অনিয়ার হবে ঠিক নাই। কিন্তু ওই দিন আমি কোনোভাবে ডায়লগ ডেলিভার করতে পারছিলাম না, এত কনকনে শীত। হ্যাঁ, আর ওটার সিনটা একদম লাস্টের সিন ছিল রাতের বেলা। সো যেটা হয়েছে যে আমি পুরা একদম লাস্টে কিছু না পেরে একদম পুরা একটা ওভার জ্যাকেট পরে ওই সিনটা আমার করতে হয়েছে। কিন্তু এখন যখন দেখছি তখন তো আসলে এখন যখন দেখছো তখন হয়তো এসি সবচেয়ে ঠান্ডাটা তুমি দিয়ে তারপরে দেখছো, হ্যাঁ, যে ওটার সাথে ভাইবটা ম্যাচ করছি। আর এই জিনিসটা আমারও ঘটেছে, আমি জানি না তোমার ঘটেছে কিনা। ধরো একটা লট করেছি শীতকালে, এখন এরপরে আরো লট করেছি, কিন্তু ওই গল্পের কন্টিনিউটি গরমকালে এসেছে এবং ওই শীতের কাপড়ের কন্টিনিউটি আমাকে গরমকালে পরে করতে হয়েছে। কন্টিনিউটিতে ঝামেলা হয়নি, কারণ দেখা গেছে যে রাতের বেলা একটু লেট নাইট করে সিনটা এরকমই ছিল, একটু লেট নাইট করে, তো লেট নাইটটা একটু মানে পরদিন সকালে আবার পোশাক চেঞ্জ। হ্যাঁ, সো হতেই পারে, এটা ওটা নিয়ে সমস্যা হয়নি। বাট আমি বলতেছি যে তখন এত ঠান্ডা ছিল, মনে হয় এটা দেখলে মনে হয় আসলে ওই টাইমটা এখন যদি আবার মানে ওই ফিলটা পেতাম তাহলে খুব ভালো হতো। আর আরেকটা মজার ব্যাপার বলি, যেটা হচ্ছে যে আমাদের হোস্টেলের যে সিনগুলো হয়েছে, তো আমরা যখন শুট করতাম আমরা এরকম হয়েছে যে মানে এনজির জন্য না যে ডায়লগ ভুল বলতেছে এমন না, মানে আমরা জাস্ট ডায়লগটা বলে আমরা কোনোভাবেই হাসিটা কন্ট্রোল করতে পারতেছি না, মানে এত ফানি একটা সিন। সো মানে সিনের কারণেই অনেক হাসি পাচ্ছিল যে খুবই কষ্ট করে আসলে নিজেকে কন্ট্রোল করতাম। পরে একবার হেসে টেসে বলতাম যে না 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 এখন সিরিয়াস হতে হবে, মানে কাজটা করতে হবে। বান্নাবে এত খুব ভালো, কিন্তু কাজের সময় খুব সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, সো কিন্তু দেখা গেছে কোনো সিনে এরকম হয়েছে বান্নাবে নিজেই হাসতেছে, বলে কি এটা কি হচ্ছে। সো এই থেকে আমার মানে তখনই আমরা বলছিলাম যে মানুষ এটা দেখে মজা পাবে। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ রেসপন্সটাও ওরকম ভালোই পাচ্ছি। তোমরা কি স্ক্রিপ্ট ফলো করো এই নাটকে? হ্যাঁ, স্ক্রিপ্ট আছে, কিন্তু বান্না ভাই তো আসলে ইম্প্রোভাইজে ওস্তাদ। হ্যাঁ, সো দেখা গেছে আর আমরাও মানে দেখা গেছে যে কোনো একটা হয়তো আমি একটা কিছু বললাম, মানে সে আবার খুব পজিটিভলি মানে রিসিভ করেন। সো এরকম ইম্প্রোভাইজিং এও আমরা করি, স্ক্রিপ্টেডও হয়, মিলে ঝুলে। আচ্ছা, তোমার চরিত্রটার নাম কি আর তোমার চরিত্রটা কেমন? আমার চরিত্রটা হচ্ছে খুবই একদম ঠান্ডা একটা মেয়ে, মানে থাকে না হোস্টেলে তো অনেক ধরনের গ্যাঞ্জাম হয়, এটা কখনো এই ঝামেলা, কখনো ওই ঝামেলা, সিনিয়র জুনিয়র একটা ঝামেলা থাকে। আমার চরিত্রের নাম হচ্ছে মিমি। সো মিমি হচ্ছে ওখানে সব প্রবলেমের সলিউশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটাই ঝামেলা হোক ওকে সে খুব ঠান্ডা মাথায় ডিল করে। সব দেখা যায় তার বয়ফ্রেন্ডও এদিক সেদিক ঝামেলা করতেছে, সেটার সলিউশনও সে করছে। হ্যাঁ, আর হচ্ছে হোস্টেলেও তার ফ্রেন্ডসরা যারা আছে বা রুমমেট যারা আছে তাদের মধ্যেও যত ঝামেলা হচ্ছে সে সলভ করছে। আবার দেখা যায় বাসার সাপোর্ট মানে হেল্পিং হ্যান্ডের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে বা দারোয়ানের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, বা যে কোনো ঝামেলার সলিউশন তার কাছে, এবং সে খুব ঠান্ডা মাথায় সলভ করার মানুষ। সো এটাও আমার কাছে মনে হয় যে কারণ প্রবলেমে তো আমরা কম বেশি টুকটাক সবাই থাকি, বাট এই প্রবলেম থেকে বেঁচে ওঠার জন্য আসলে মিমিকেই দরকার। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে তো একটা ভালো গার্জিয়ান টাইপ, মানে বুদ্ধি রাখে এরকম একটা ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা মেজাজ। দর্শক, আমরা যখন একটা ভালো কাজ করি বা জনপ্রিয় কাজ করি, আমরা যখন বাইরে যাই কোথাও না কোথাও এটার ফিডব্যাক পাই। কেমন ধর কোনো মজার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, বা ফিডব্যাক গুলো কেমন লাগে? তো এটার যেটা হচ্ছে যে আমাদের তো অনেক আগে থেকে আমরা একসাথে আমরা এই টিমটা নিয়ে একসাথে কাজ করি, মানে একটা গ্রহণযোগ্যতা আছে দর্শকের আছে। তো এখানে যেটা হয়েছে আমাকে অনেকে বলতো যে দেখা যায় যে
আমার স্টোরিটা শুধুমাত্র মানে আগের সিরিজগুলোতে দেখা যেত যে বেশিরভাগ মানে হিরো হিরোইন টাইপের বা মানে নায়ক নায়িকাদের লাভ স্টোরির মধ্যেই সীমাবদ্ধ ছিল আগের সিরিজগুলোতে। বাট এই সিরিজে যেটা হচ্ছে যে আমার একটা আলাদা স্টোরি লাইন, আমার মানে আমার মেয়েদেরকে নিয়ে একটা নিজস্ব গল্প আছে এবং একটা মেয়েদের মানে মানে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে এরকম কাহিনী হচ্ছে। সো এইটা আবার মানুষ খুব পছন্দ করতেছে যে আচ্ছা ঠিক আছে, যে মানে মেয়েদের মধ্যে বন্ডিংটা, যারা আমার মেয়ে দর্শক আছে তারা এটা খুব পছন্দ করছে। মানে যে প্ল্যান নিয়ে বান্না ভাই জিনিসটা সাজিয়েছেন, দর্শক খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করেছেন, কাজ হয়েছে আর কি, মানে আইটেম হিট। আচ্ছা, তোমাকে তো আরো অনেক, বিশেষ করে আমি প্রত্যয়দের টিমেই তোমাদের অনেক কাজ দেখেছি, সুন্দর সুন্দর গান দেখেছি। আমার আগে বাসার পার্টিতে রেগুলার মানে গান বাজলে তোমাদের গানগুলো থাকতো, বিশেষ করে যে রিপন ভিডিও ডায়লগগুলো নিয়ে তোমরা যে কয়েকটা গান করেছো। তখন আমি ওদের টিমে মানে ওইভাবে ওদের টিমে কাজ করা হয়নি, একটা পেয়েছি তো ক্যাম্পাসে তোমরা সবাই মিলে যে। ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের আরেকটা সিরিজের কাজ ছিল, সিরিজের গান ছিল ওটা। আচ্ছা, আমি গানে বেশি মানে তোমাদেরকে ভালো করে চিনি। ওই লাইফটা মানে তখন তো হচ্ছে যে উই আর জাস্ট ফ্রেন্ডস, উই আর হ্যাভিং ফান এন্ড উই আর মেকিং কন্টেন্ট। না, অ্যাকচুয়ালি এটার স্টোরিটা অনেকে জানে না। আচ্ছা বলো। যেটা হচ্ছে যে আমার কিন্তু ওদের সাথে পরিচয় নাটকের থ্রু, মানে কাজের পারপাসেই পরিচয়। ওরা আমার মানে ফ্রেন্ড ছিল না আগে, পরে ফ্রেন্ড হয়েছে কাজ করতে। মানে প্রত্যয়ের সাথে আমার একটা না বেশ কিছু 3-4টা সিঙ্গেল নাটকের কাজ হয়েছে। তারপরে আমি আসলে ওদের সবার সাথে আমার পরিচয় হয়েছে। ওরাও চাচ্ছিল তুমি টিমটাতে থাকো একসাথে কাজ করো। এবং তারপরে আমার ওদের সাথে যে কয়টা কাজ হয়েছে আজ পর্যন্ত সবই আসলে বান্না ভাইয়ের ডিরেকশনেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু মানুষ আসলে, আর আমরা এত কাজ করেছি, আমাদের পরিচয়টা যদিও কাজের থ্রু হয়েছে, কিন্তু এটা কখনো ফিল হয় না। মনে হয় যে আমরা 4-5 বছর না, আমার মনে হয় যে আমরা 10 বছর 12 বছর বা এরকম একটা লং টাইম ধরে সবাই সবাইকে চিনি, বা ওই একটা খুব মানে কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছে আসলে। আচ্ছা, আরো ফিরবো একটু দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এনটিভির পর্দায় রাতের আড্ডা। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী মাহিমা, আমাদের সবার প্রিয় মুখ, সুইট চেহারার মানুষ। আপনারা অনেক কমেন্ট পাঠিয়েছেন, চাইলে ভিডিও কলও দিতে পারেন। ভিডিও কল অপশনটা আমরা নিচে স্ক্রলে জানিয়ে দিচ্ছি, আরও একবার জানিয়ে দিব, সমস্যা নেই। তবে চলুন আপনারা কি টেক্সট পাঠিয়েছেন একটু দেখে নিই। কারা কি পাঠিয়েছেন আমাদের কাছে? তানবিন লিখেছেন, মাহিমা আপুর কথাগুলো এত শালীন এবং মার্জিত, যত শুনি মুগ্ধ হয়ে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ তানবিন। মিরাজ লিখেছেন, আওয়ারা নিয়ে কিছু অভিজ্ঞতা শুনতে চাই। ঠিক আছে, আমরা নোট করে রাখলাম, শুনবো। থ্যাংক ইউ মিরাজ। বিজন লিখেছেন, ইয়াং বস আপনার অভিনীত প্রথম চ্যানেলের কাজ, সেটাও যেটা 4 মিলিয়ন ভিউ, কেমন লাগছে? আচ্ছা ওকে, কেমন লাগছে বলে দাও। খুবই ভালো না, এটা আমার প্রথম নাটক না, এটা ওনার ধারণা আর কি। হ্যাঁ, কিন্তু ভালো, এটার রেসপন্সও ভালো পেয়েছি। ওরও ভালো লেগেছে। লিলি লিখেছেন, ফিল্ম জগতে সিয়াম ভাইয়ের বিপরীতে মাহিমা আপুকে নায়িকা হিসেবে দেখতে চাই। এই রিকোয়েস্টটা আমিও রাখলাম, আমি শুনবো ওর কাছ থেকে, এটাও জমা থাকলো। কবির, কার অনুপ্রেরণাতে মিডিয়াতে আসা? ওভাবে মানে হ্যাঁ, বাবা বলতে পারি। বাবা, ওকে। জীবন খাতার ছিন্ন পাতার, ওকে। প্রত্যয় হিরণ ও মাহিমাপুর একসাথে নাটকগুলো অসাধারণ, আপনাদের জুটি বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা বেছে বেছে কয়েকটা নির্বাচিত মন্তব্য পড়লাম, আমরা আরও পড়বো, ভিডিও কল আসলে সেগুলো রিসিভ করবো। আপনাদের প্রত্যাশায় রইলাম, যদি এখানে প্রত্যাশা বসা না, এখানে মাহিমা বসা। প্রত্যাশা কি সেটা বলো আগে। প্রত্যাশা আমার একটা বান্ধবীর নাম। আচ্ছা, মানে ওর নাম হচ্ছে মালিহা, মাহিমার সাথে মিল আছে, কিন্তু ওর হাজবেন্ড আমার ফ্রেন্ড। তো দেখি হঠাৎ করে বলছে প্রত্যাশা বলো না, প্রত্যাশা। এরপর থেকে যত পলিটিশিয়ান, মন্ত্রী, এমপি, খেলোয়াড় যারাই বলে আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করি, তখনই ওর কথা মনে পড়ে আমার। আচ্ছা, ওরা একটা নাটকের কথা বলেছিল, নাটকের নামটা আমি ভুলে গেছি। আমার মনে আছে, হ্যাঁ বলো। কোন? আওয়ারা, রাইট। এটা হচ্ছে এই কোরবানিতে এসেছে নাটকটা। তো এটা আসলে আমি ফার্স্ট টাইম কোনো নাটকের কাজ আমি দেশের বাইরে গিয়ে শুট করেছি। কোন দেশে? মালয়েশিয়াতে। আচ্ছা। সো একদমই অন্য রকমের একটা
এক্সপিরিয়েন্স নতুন ছিল। অভিজ্ঞতা, হ্যাঁ। হ্যাঁ, মানে কারণ সবসময় দেশের মধ্যে দেখা গেছে যে ঢাকায় বা ঢাকার বাইরে আশেপাশে এরকমই কাজ করা হয়েছে, বাট তখন সেখানে সব মানে ক্রু কাস্ট সবাই একদম নিজেদের। হ্যাঁ, বাট ওখানে তো আসলে পুরাই মানে ডিফারেন্ট টাইপের মানুষ, মানে খুব সুন্দর লোকেশনে কাজ করতে পেরেছি, এটা খুব ভালো লেগেছে। বাট একটা টাইমে আবার দেশের মানুষজনকেও একটু মিস করেছি, যে ওকে মানে মনে হয় যে প্রোডাকশনের এক ভাইয়া আমাকে বলবে যে আপু চা দিব কিনা, বা কিছু লাগবে কিনা। কিন্তু ওখানে তো ওই সুযোগটা সীমিত। ওখানে তো ওই সুযোগটা সীমিত, মানে হ্যাঁ যারা আমরা টিম ছোট টিম গিয়েছি, বাট সবাই সবার খেয়াল রাখছিল, কিন্তু থাকে না যে আমাদের সবাই প্রোডাকশন, সবাই আর্টিস্ট, সবাই লাইটম্যান, সবাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিন্তু মানে থাকে না যে আমরা যে একটা বড় টিম নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে আমার টিমের প্রত্যেকটা মানুষ আসলে আমার খুব কাছের এবং ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মতো লাগে, যে মনে হয় যে একটা একান্নবর্তী পরিবার, তাই না? তো ওখানে যে হচ্ছে কি পরিবারটা ছোট হয়ে গেছে, এটা একটা স্যাড বিষয় ছিল, বাট ওভারঅল কাজের অভিজ্ঞতা খুবই ভালো, একটা ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এটার রেসপন্সও খুব ভালো পেয়েছি। মানে মানে অলরেডি 4 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে, এবং মানে মোটামুটি সবাই আর কি খুব পছন্দ করছে, এবং ফিডব্যাকটাও খুব ভালো দিচ্ছে। কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধে তোমাকে চলচ্চিত্রে দেখতে চাই। আমিও চাই। আমিও চাই। ইটস এ ভেরি গুড অ্যানসার। আসলে আমি যখন কাজ করি না তখন থেকে আই এম আ বিগ ফ্যান অফ হিম। ওকে। সো কিন্তু আমি যখন থেকে নাটকে কাজ করা শুরু করেছি, খুবই স্যাডলি সে তখন থেকে আসলে নাটক ছেড়েছে। এবং এটা আমি আরো কয়েকটা ইন্টারভিউতে বলছি, যেটা আমার একটা, তাও এখনো আমি চাই যে যদি কখনো সুযোগ হয় আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে চাই আসলে, মানে ফর দ্য বেস্ট, যেহেতু মাঠে আছো সেও মাঠে আছে, অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, এবং ভালো কাজই হবে ইনশাআল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাই প্রত্যাশা করি। প্রত্যাশা, ওকে। প্রত্যাশা তো হিট। প্রত্যাশা হিট, হ্যাঁ। এনিওয়ে, তোমার কাছে বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে ভরসার জায়গা। আর বয়ফ্রেন্ড মানে কি? জানি না, আমার নেই তো। জানি না। আচ্ছা, আমি আরো সহজ করে দেই। তুমি যদি কখনো মানে একটা বয়ফ্রেন্ড পাও, তুমি কেমন বয়ফ্রেন্ড এক্সপেক্ট করো? আসলে আমি কখনোই কোনো বয়ফ্রেন্ড এক্সপেক্ট করি না, আমি একটা ভালো হাজব্যান্ড এক্সপেক্ট করি। ওকে, আবারও বলবো, ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ। ওকে, তোমার কাছে ভালো হাজব্যান্ড মানে কি? ভালো হাজব্যান্ড মানে হচ্ছে যে ভালোর তো আসলে কোনো শেষ নেই, তবে অ্যাটলিস্ট যে তার ওয়াইফকে রেসপেক্ট করবে, তার ওয়াইফের সিচুয়েশন বুঝবে, আর যে তার ওয়াইফকে সাপোর্ট করবে, মানে সবসময় পাশে থাকবে, বলবে যে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বা হ্যাঁ ঠিক আছে বলতে পারি এটা খারাপ এটা ভালো, বাট যেটাই হোক হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ আই এম উইথ ইউ, এটা অনেক ইম্পর্টেন্ট। সো টুকটাক এরকম কিছু কোয়ালিটিস থাকলেই আই গেস সে ভালো হাজব্যান্ড হতে পারবে। মানে হাতটা যাতে সবসময় ধরা থাকে, হাতটা যেন না ছাড়ে। আচ্ছা, ওকে, আমি অন্যান্য প্রসঙ্গে যাব, তার আগে দর্শক বন্ধুরা আপনারা অসংখ্য টেক্সট পাঠিয়েছেন, আবার নির্বাচিত মন্তব্যগুলো আমি মাহিমাকে এবং আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই। চলো দেখে নিই। হ্যাঁ, চলো। সাদি, আমি সিলেট থেকে আপনার নাটক দেখে প্রথম থেকেই ঢাকাইয়া নাটকের প্রেমে পড়া। বেশ সুন্দর অভিনয় করেন আপু, এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাদিকে ধন্যবাদ। ইকবাল লিখেছেন ছাত্রাবাস নাটকে তাকে অনেক সুন্দর লাগে। তাকে কাকে? আপনাকে বলেন, উনি তো বসে আছেন। থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ ইকবাল ভাই। রোহিত লিখেছেন মাহিমা এবং ইমতু ভাই কেমন আছো? থ্যাংক ইউ রোহিত, আমরা ভালো আছি, আপনাদেরই কাছাকাছি। মিলন, মাহিমা আপুর নাটকগুলো জাস্ট সিনেম্যাটিক, নাইস মিউজিক, সং, স্টোরি টেলিং অ্যান্ড মেকিং। থ্যাংকস টু দ্য ডিরেক্টরস ফর ফাইন্ড আউট দ্য বিউটি উইথ ব্রেইন আর্টিস্ট। ওটা আমি বলে দিয়েছি কারণ স্ক্রিনে দেখা যাচ্ছে না ওটা লাস্টের কথাটা। থ্যাংক ইউ দাও, এত সুন্দর কথা বলেছো। থ্যাংক ইউ, মানে আমি এত খুশি হয়ে গেছি যে আমার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। এবার যিনি কমেন্ট করেছেন উনি লিটন, মেট্রিকটন না, উনি লিটন। ওকে, আমি তেমন একটা নাটক সেভাবে দেখতাম না, কিন্তু মাহিমা আপুর নাটকগুলো দেখার পর বাংলা নাটকের প্রতি আলাদা টান তৈরি হয়েছে। তো বিশাল ব্যাপার,
মিনস আ লট। সত্যি মানে এভাবে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আসলে আর্টিস্টরা মাহিমারা আমরা এগিয়ে যেতে চাই। হারুন, হারুন কেন জিতুন হইতে পারলেন না? হারুন লিখেছেন আলভি ভাই এবং মাহিমাপুর জুটি বেস্ট। ও থ্যাংক ইউ। ইটস এ গুড কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। ও মাহিমাকে কমেন্ট করেছেন, ওকে। আপনার সব নাটকগুলোর মাঝে তোমায় ছোবো বলে নাটকটিতে আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি এবং বাকি নাটকগুলোর প্রেমে পড়েছি। অনেক ধন্যবাদ। আমরা মন্তব্য পড়েছি, আরো পড়ব সুযোগ পেলে। যে কথাগুলো বলছিলাম, হাজবেন্ড মানে হাজবেন্ডের দায়িত্বগুলো তুমি বলেছো, কিন্তু তারও তো বউ হিসেবে কিছু এক্সপেকটেশন আছে, সেগুলো কি তুমি ধারণ করো বা করবে? অবশ্যই, আমি যখন বউ হব আমি ওয়ার্ল্ডের বেস্ট বউ হব, এটা তো। কেন সেটা মনে হয়? বিকজ আমার অনেক ধৈর্য, আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা ধারণ করি, যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। বিকজ মানে থাকে না যে লাইফে যে কোনো সিচুয়েশনই হতে পারে, বাট আমি চেষ্টা করি যে খুব বেশি মানে ওয়ান্স ইন আ ব্লু মুন দেখা যায় হয়তো রিঅ্যাক্ট করে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি যে আমি সিচুয়েশন বুঝে তারপরে বা আমি রিঅ্যাক্ট করব, কিন্তু এটা মুখ্যম সময় করব, এখন আমি সিচুয়েশনটাকে স্পয়েল করব না। ইটস আ সাইন অফ ম্যাচিউরড গাই, সরি গার্ল। এবং আমি হচ্ছে যে ভালোবাসার কি বলে, ভালোবাসার গুড হাউসের ভক্ত। হ্যাঁ। সো যদি আমাকে আমার হাজব্যান্ড যদি আমার সাথে ভালো থাকে এবং আমাকে সেই ভালোবাসা দেয়, তাহলে সেও মনে হয় এটা শর্ত প্রযোজ্য। বুঝতে পেরেছি। দর্শক বন্ধুরা ভিডিও কল দিচ্ছেন, একজন মনে আছেন, দেখি তিনি তোমাকে কত ভালোবাসেন। দর্শক একটা ভিডিও কল আছে, চলুন তার কাছে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে অশেষ ধন্যবাদ। সারপ্রাইজ, উপস্থাপনা খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি একটু মাহিমার সারপ্রাইজ হওয়াটা উপভোগ করি। তুমি বলো, কে ফোন করেছে? কেমন আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আব্বু কল দিবে। আচ্ছা, আপনি আমাদের আঙ্কেল। আচ্ছা, কেমন আছেন আঙ্কেল? আছি ভালো। ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। উপস্থাপনা খুব ভালো লেগেছে, এইজন্য কল দিলাম। আব্বু তুমি মানে তুমি ঠিক আছো? তোমার তো জ্বর অনেক, তুমি আর ইউ ফাইন? তারপরও তো আসতে হয়, বুঝো না? আমি তো মানে তোমাদের কিছু পেলেই আমার সবকিছু ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আমি সবসময় বলি যে তুমি আমার সবথেকে কি বলবো বড় সাপোর্টার। একটু আগেও কিন্তু আঙ্কেল দর্শক প্রশ্ন করেছিল কার অনুপ্রেরণাতে অভিনয়ে আসা, ও কিন্তু বাবার কথাই বলেছে। জি জি। আঙ্কেল, মেয়ে কার মতো হইছে? আপনার মতো হইছে না আন্টির মতো হইছে? মেয়ে আমার মতো হয়েছে। আরে বাবা, বাপকা বেটি। আচ্ছা, বাবা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলেন মাহিমার অভিনয় কেমন লাগে, বা আপনার কোনো সাজেশন আছে কিনা, কোনো কারেকশন আছে কিনা দর্শক হিসেবে, একদম খুল্লাম খোলা বলে দেন। মাহিমার ছোটবেলা থেকেই অভিনয় করার একটা প্রবণতা ছিল এবং দুঃসাহসী নাটক করেছে আপনার মহুয়ার পালা। আপনি ভালো করে জানেন মহুয়া কিন্তু একটা বিশাল চরিত্র। সেই চরিত্র যখন ও করেছে তখনই আমি বুঝতে পেরেছি যে ও একটা পর্যায়ে চলে যায়। তাই ঘটছে আস্তে আস্তে ও দর্শকদের মন কেড়ে নিচ্ছে, অভিনয় ভালো হচ্ছে, আরো ভালো হবে। আপনারা যদি উৎসাহ দেন তাহলে অবশ্যই ভালো হবে। তো কাজেই আমি আশা করি আমার মেয়ে আমার মতোই সবার কাছে মন জুগিয়ে চলবে এবং সবার দোয়া নিয়ে সামনের দিকে আগাবে। মেয়ের বিয়ে দিবেন কবে? জি, মেয়েকে বিয়ে করাবেন কবে? মেয়ে বিয়ে করাবো যখন আল্লাহ তাআলা লিখবে তখনই। আমার কাছে আরো একটা সহজ উত্তর আছে আঙ্কেল, আপনাকে আগাম দাওয়াত দিলাম। থ্যাংক ইউ। বলছি মেয়েকে বিয়ে কবে দিবেন, এটার একটা সহজ উত্তর আমার কাছে আছে। জি বলেন। আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন গায়ে হলুদের পরে। তা তো অবশ্যই গায়ে হলুদের পরে। আচ্ছা আঙ্কেল, এবার বাবা হিসেবে বলেন যে মাহিমা মেয়ে হিসেবে কেমন? মাহিমা মেয়ে হিসেবে প্রচন্ড ভালো এবং একটা ভালো মনের মানুষ।
আর যাকে ছেড়ে দুষ্টু করেন দিলে আপনার সাথে? আমি নিশ্চিন্তে থাকি। আচ্ছা, ওই ও যদি আস্থাটুকু কোথাও আছে। যায়, বা আমার ছেলেমেয়েরা সবাই ওদের উপর আমার একটা বিশাল আস্থা এবং আঙ্কেল বিশ্বাস চালাক আছে, প্রথমে যে ওরা মেয়ের প্রশংসা ভুল করে করবে না। সবারটা। ব্যালেন্স করে দিয়েছেন। আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন। না, বাবা আমাকে একটু বেশি ভালোবাসে তো। এটা থাকে, এই যারা বলে যে বাবা মার চোখে সন্তানরা সমান, একদম নিখাত মিথ্যে কথা। একটা দুটার প্রতি দুর্বলতা থাকেই। তো আঙ্কেল, গতকালকে এনটিভির জন্মদিন ছিল এবং এনটিভিতে নিয়মিতভাবে মাহিমার অভিনীত নাটক সিরিয়াল যায়। তো এনটিভি কি দেখা হয়? এনটিভি কেমন লাগে? জন্মদিনে আপনার কোনো শুভেচ্ছা বাণী পেলে আমরা খুব খুশি হতাম। সবকিছুই আমি দেখি। বরিশালের যে প্রধান, তিনিও আমাকে খুব ভালো করে চেনে এবং আমরা প্রত্যেক জন্মদিনেই আমরা কেক কাটি বরিশালে। আচ্ছা আচ্ছা। তো কাজী এনটিভির প্রত্যেকটা অনুষ্ঠানই ব্যতিক্রম, মানে একটার সাথে আরেকটা, মানে কাকে ভালো বলবো, কোনটা ভালো বলবো, এটাই মানে হয়ে যায়। বাচ্চাদের চোখে চকলেটের মতো, কোনটা ছেড়ে নেব কোনটা। আমি চাই এনডিপি আরো উত্তর সমৃদ্ধ লাভ করুক। এনটিভির শুভেচ্ছা কামনা করছি। আর এনটিভি অনেক ভালো করবে, সেটা আমাদেরও প্রত্যয়। প্রত্যয়, হ্যাঁ, প্রত্যয় নাম কিন্তু বারবার বলতেছে, এটা আমাদের প্রত্যয়। হ্যাঁ, জি জি। আব্বুর অনেক মানে শরীরটা খারাপ, গতকাল থেকে জ্বর, কিন্তু এর মধ্যেও সে হচ্ছে যে এখানে আমার শো দেখছে বসে বসে, এবং এখানে তুমি আসছো এই কারণে অনেক থ্যাংক ইউ আব্বু। আই লাভ ইউ আঙ্কেল, উই লাভ ইউ। আমরাও ভালোবাসি। আপনি এত অসুস্থতায় আপনি ফোন করেছেন, রাত জেগে অনুষ্ঠান দেখছেন, আপনার মেয়েকে সারপ্রাইজ দিয়েছেন। ইট মিনস এ লট। শুধু বাবা হিসেবে না, দর্শক হিসেবেও আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। অনেক কৃতজ্ঞতা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। অনেক শুভকামনা আপনার জন্য। দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। ধন্যবাদ। দর্শকরা অবশ্যই দোয়া করবে। দর্শকের ভালোবাসায় মায়ামে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আচ্ছা, হাজবেন্ড নিয়ে কথা বলছিলাম, ফ্যামিলি ইস্যু নিয়ে কথা বলছিলাম। তোমার কাছে প্রেম মানে কি? প্রেম প্রেম মানে আঙ্কেল এখনো দেখছেন অনুষ্ঠানটা? ভালোবাসা। বাবা তাড়াতাড়ি চিন্তা ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিয়েছে, যার বেশি রিস্কে যাব না। প্রেম মানে কি? বাবা চাই ভালোবাসা। না, আমি খুবই সারপ্রাইজড। তোমাকে সারপ্রাইজ দেখে আমার খুব ভালো লেগেছে সত্যি। আমি জানতাম না, ইভেন আমি ভাবছি যে আব্বু বোধহয় শুয়ে পড়ছে, বিকজ শরীরটা ভালো না। নর্মালি দেখা যায় আমি কোথাও গেলে আব্বু আম্মু দুজনকে বলে যাই, তা আমি জাস্ট আম্মুকেই ফোন দিয়ে বসি যে আচ্ছা ঠিক আছে আমি এখানে আছি, কিন্তু সে যে মানে দেখে আসবে বা কানেক্ট কিছু করে। একটা। ইভেন আমি তো পিসিআর এ টাইম টু টাইম কথা বলছি, কানে তো আমি সবার কথা শুনছি, কেউ জানে না। হ্যাঁ, বা আঙ্কেলও বলেননি না, যে এটা আমি সারপ্রাইজ, বাবা। একদমই মানে আমি সবাই সারপ্রাইজ আসলে। ও আচ্ছা, সেটা বলেনি যে না, কাউকে বলেনি। উনি সবাইকে আপনি করে কথা বলছে এবং ফোন করে আমাকেও আপনি করে বলছেন। তুমি দেখে তোমার মানে এক্সপ্রেশন দেখে আমি বুঝেছি সামওয়ানস টু ক্লোজ টু ইউ, ওটা বুঝেছি আর কি। থ্যাংক ইউ এনটিভি, এটা আমার জন্য। হ্যাঁ, আমাদের রাতের আড্ডার বেস্ট পার্ট হচ্ছে এটা, যে খুব কাছের কোনো ভক্ত বা ডাই হার্ট ফ্যান অথবা ফ্যামিলি মেম্বার, ছোটবেলার বন্ধুরা সুন্দর করে কানেক্ট হতে পারে। এটা আমার খুব ভালো লাগে। না, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এটা খুব ভালো লাগে। ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক তুমি। আচ্ছা, তোমরা ঈদ করো কোথায়, যেহেতু ঈদের প্রসঙ্গ এসেছে? ঈদ তো বরিশালে করা হয়। কি মনু, বরিশাল কমবে? একদম বরিশালে, আমাদের শহরেই। শহরে কোথায়? আমাদের এলাকার নামটা নাই বলি, কিন্তু একটা মাঠ আছে না অনেক বড়, বেলস পার্ক। বেঞ্চ পার্ক, ওটা হ্যাঁ, বিকেলে সবাই যায় একটু কোনায় গিয়ে চটপটি খায়। আমি গিয়েছিলাম, শুটিং এ গিয়েছিলাম, আমার ভালো লাগে। একটা মহিলা সমিতি আছে, মহিলা সমিতির মিলনায়তনে আমি এই এনটিভির শুটিং করেছি। মার্কস অলরাউন্ডার বলে বাচ্চাদের একটা ট্যালেন্ট হান্ট ছিল, আমিও তখন বাচ্চা। ও ইয়েস, আমার বড় বোন মার্কস অলরাউন্ডারে ছিলেন। সো আই গেস তখন মেবি তুমি হোস্ট ছিলাম। আমি আজকেই আমার একটা ইভেন্টের মিটিং এ গেছি গুলশানে, ওখানেও একটা মেয়ে মানে ভিজা টিজা পড়া বলছে যে আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। আমি কোথায়? বলে মার্কস অলরাউন্ডার। আমি বলছি ওকে। আমি অনেক ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, বয়স কমাই না প্লিজ। ওটা ওখানে লেডিস ক্লাবের ওখানেই মানে অডিশন হয়েছিল যতটুকু আমার
মনে পড়ে, অনেক আগের কথা। মানে প্রত্যেকটা স্কুলে হয়েছিল, তারপরে ওটা বিভিন্ন ক্লাবে হয়েছিল। ইয়াস, নারী মহিলা সমিতির ওখানে আমার কাছে এখনো ছবি আছে, ওখানে হয়েছিল। তোমার বোন ছিল ওটাতে? আমার বোন ছিল, হ্যাঁ, ও মেবি টপ 10 এ ছিল। আচ্ছা আচ্ছা, নাইস, ভেরি নাইস। সামহাউ উই আর কানেক্টেড। হ্যাঁ, তখন তো তোমরা বরিশালে থাকতে। হ্যাঁ, কিন্তু তখন আমি জানতাম না না, জানারই খুব স্বাভাবিক যে আমি কখনো এখানে বসে থাকবো। অনেক শুটিং এ আমার কারোর সাথে দেখা হলে পরিচয় হলো মাত্র, তারপর বলছে ভাই আপনাকে দেখেছিলাম 6 মাস না, আগে। কিন্তু আমার কিন্তু আমি ভুলে গেছিলাম ব্যাপারটা। আচ্ছা, এখন মনে হঠাৎ করে পড়েছে। মনে হলো যে মানে আসলে তোমার সাথে আমার মানে আমি তখন গিয়েছিলাম। আচ্ছা, আমি হয়তো তোমাকে দূর থেকে দেখেছি, মানে আমি তো ভেতরে যাইনি, আমার বোন গিয়েছে, বাবা মা এরা ছিল, কিন্তু আমি দূর থেকে আমরা মানে দেখেছি যাচ্ছে এখানে সেলিব্রিটিসরা এসেছে এরকম। তার চেয়ে বড় কথা তুমি কখনো জানতে না যেভাবে আমরা বসবো, তুমি ইন্ডাস্ট্রিতে আসবে, তুমি তো জানতে না। জানলে তখন বলতে ভাইয়া দেখা রাখেন, এমন করতে আর কি, দেখা রাখেন আবার দেখা হবে। আচ্ছা, ইউজুয়ালি আমরা যখন অ্যাক্টিং করি, ইউজুয়ালি মানে এটা ডিফারেন্ট হতেই পারে, আমরা কিছু মানুষ, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, আমরা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে ফলো করি, ওদের ফরম্যাটগুলো, অ্যাক্টিং এর ফরম্যাট। তুমি কাউকে ফলো করো? অ্যাক্টিং আসলে আমি সত্যি কথা বলতে খুব একটা ফলো করি না। তোমার স্বকীয় অ্যাক্টিংটার উপরেই তুমি আস্থা রাখতে হ্যাঁ, চাও? আমি আসলে ট্রাই করি যে ক্যারেক্টারটা মানে ধারণ করতে। ওই ক্যারেক্টার শুধুমাত্র যে অ্যাক্টিং করেছে এমন কারোর কাছ থেকে নেব তাই না, ইন রিয়েল লাইফে এই ক্যারেক্টারটা কে হোল্ড করছে আমি চেষ্টা করি তাকে খুঁজে বের করতে। হ্যাঁ, তো তার রিয়েল অ্যাক্টিভিটিস গুলো আমি ট্রাই করি একটু অ্যাক্টিং করে দেখার। তার মানে তুমি মানুষ পছন্দ করো, মানে কোথাও গেলে এই মানুষটা কিভাবে বসে, কিভাবে কথা বলে, ট্রাই করি একটু। যেটা মানে এ গুড অ্যাক্টর শুড বি এ গুড অবজারভার, এটা আমিও বিশ্বাস করি। কারণ তুমি যদি অবজার্ভ না করো তাহলে তুমি রিফ্লেক্ট কি করে করবে, তাই না? আচ্ছা, এমন কোনো পছন্দের, স্বপ্নের, কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত, তীব্রভাবে চাওয়া কোনো ক্যারেক্টার আছে বা গল্প আছে যেটা করতে চাও তুমি? আমার যেটা এটা হচ্ছে যে আমার খুব ওই যে থাকে না হিস্ট্রিক্যাল যে ক্যারেক্টারগুলো, যে ধরো ক্লিওপেট্রা, রাজা বাদশাদের টাইমের একটা ব্যাপার, মানে খুব এরকম অনেক সুন্দর সেট থাকবে, হ্যাঁ ওরকম মানে থাকে না খুব মানে গ্ল্যামারাস সেট, হ্যাঁ কোনো একটা রাজকুমারী বা কোনো রানী বা হুররাম সুলতানা, এরকম কিছু একটা কাজ, মানে একটু মানে এখন যেটা মানুষ দেখছে ওরকম কিছু না, মানে আগে হয়ে এসেছে, এরকম কিছু একটা ক্যারেক্টার প্লে করা বা এরকম একটা গল্পে কাজ করার আমার খুব ইচ্ছা। বুঝতে পেরেছি, ইতিহাস নির্ভর বড় বাজেটের, যেখানে তোমার অভিনয় এবং গ্ল্যামার দুটোই দেখানোর ভিন্ন ওয়েতে সুযোগ আছে। কারণ তুমি তো এখনো রাজকন্যা হতে পারবে না, গল্পে তুমি হতে পারবে। হ্যাঁ, এবং তখনকার সময়ের যে ইমোশন ছিল, হ্যাঁ তখনকার সিচুয়েশন, হ্যাঁ ওই জিনিসগুলো মানে আমি এমনি একটু ওল্ড স্কুল টাইপের, সো আমার কাছে মনে হয় ওই টাইমের কোনো কিছু যদি আমি আমার নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি বা আমি দেখাতে পারি দর্শককে, আমি খুব মানে আমার ভালো লাগবে। আচ্ছা, ওকে। এখন যদি আবার নবাব সিরাজউদ্দৌলা হয় মুভি, তোমার যদি কাস্টিং এর সুযোগ আসে, তুমি করবে? অবশ্যই। 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 আচ্ছা, কিছু টেক্সট আছে, চলো আমরা একটু পড়ে নিই। তারা ভালোবেসে টেক্সট করেছেন দর্শক বন্ধুরা, আপনাদের ভালোবাসার রিফ্লেকশন, মন্তব্যগুলো একটু পড়তে চাই, চলুন দেখে নেই। আমি নিউ ইয়র্ক থেকে, আমি রাতের আড্ডা অনুষ্ঠান আমি খুব পছন্দ করি, এটা আমার ফার্স্ট টাইম জয়নিং রাতের প্রোগ্রামে। আলম ভাই অনেক ধন্যবাদ। আমি আগে এরকম যারা বাইরে থাকে তাদেরকে নিয়ে একটা শো করতাম, এরকম অসংখ্য টেক্সট আছে, অনেকদিন পরে বাইরে থেকে একটা টেক্সট পড়ে ভালো লাগলো। তানভীর লিখেছেন, এখন কিন্তু আমেরিকাতে দিন, উনি কিন্তু কাজ বাদ দিয়ে তোমাকে দেখছেন। আলম ভাই বেশি থ্যাঙ্কস এক্সপেক্ট করেন বা ডিজার্ভ করেন। তানভীর, আমি দুবাই থেকে দেখছি, আমার মাহিমা আপুর হাসিটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ তানভীর ভাই, ইটস এ গুড সাইন, পিপল আর টেক্সটিং ফ্রম ওভারসিজ। এবং আপনার টেক্সট দেখে মাহিমা কিন্তু খুব সুন্দর একটা হাসি দিয়েছে, আরো একবার দিয়েছে। ওকে, নীরব, কেন দেখা হলো না নাটকে রিচি সোলাইমান আপুর সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি শুনবো, একটু মনে রেখো কেন দেখা হলো না। ওকে, নেক্সট। নীরব ভাই আপনাকে ধন্যবাদ টেক্সট পাঠানোর জন্য। কাজল, ডায়েরি নাটকে আপনার কো আর্টিস্ট নীরবের সাথে কেমিস্ট্রিটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা কোন নীরব? নীরব ভাই, হোসেন নীরব, আমাদের হোসেন নীরব। আচ্ছা, আমার ভাই। জালাল, চমৎকারভাবে নির্মিত একটি স্পেশাল নাটক হলো ওহ লেডিস।
আমি ওহটা মনে হয় প্রপারলি উচ্চারণ এটা করতে Hello পারছি না। Ladies। এটা হ্যালো লেডিস হবে, বা আপনি যাই না, মানে আচ্ছা, আপনি দেখেছেন হবে, এটা বুঝতে হ্যাঁ। পেরেছি। হ্যাঁ, যেমন গল্পের স্টোরি ও সংলাপ, সাথে মাহিমা আপুর অভিনয় ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মন থ্যাংক ইউ সো মাচ। শুধু মন ছুঁয়েছে। লালন, আপনাকে আমরাই করি ধারণ। লালন মাহিমাপুর নাটকগুলো উপভোগ্য এবং খুব হৃদয়স্পর্শী। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই মন্তব্য আমাদেরও হৃদয় স্পর্শ করেছে। একদম। প্রণয়, কি সুন্দর সুন্দর নাম হ্যাঁ, আপনার, আসলেই। তাই না? কি সুন্দর সুন্দর নাম। প্রণয়, আপনার কেরিয়ারের কাজগুলোর মাঝে সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার কোনটা ছিল? চ্যালেঞ্জিং যেটা ছিল, ওই শীতকালের রাতের ডায়লগটাই মনে হয়। দুইটার কথা বলবো। বলো। একটা হচ্ছে তনয়া আর একটা হচ্ছে নিকশ। তনয় এবং নিকশ নিয়ে শুনবো, তার আগে গাজী আর আমরা দুটা পাজি। গাজী কমেন্ট করেছেন, ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? আমার মিডিয়া পার্সনই হওয়ার ইচ্ছে ছিল। না, কি ছিল? আমার অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, okay. আমি কখনো ফ্যাশন ডিজাইনার হতে চাইছি, কখনো ফটোগ্রাফার হতে চাইছি, কখনো পুলিশ হতে চাইছি, কখনো টিচার হতে চাইছি। বাট আল্লাহ আমার সব কথা শুনে ফেলছে যে আমি সব ক্যারেক্টারগুলো করছি। সব ক্যারেক্টার করে ফেলছি। এইভাবে তো আমি চিন্তা করিনি, কারণ আমারও কিন্তু এরকম হয়েছিল। ছোটবেলায় বিভিন্ন জিনিস হইতে পারতাম, চাইতাম, এবং মাজারে গিয়ে সুতা বেঁধে আল্লাহ আমাকে ডাক্তার বানাই দিও, আরেকটাতে গিয়ে বলছে আল্লাহ আমার ইঞ্জিনিয়ার বানাই না, দিও, আমি যেটা জাস্ট লাগে। ডাক্তারই হইতে চাই না কখনো। আমি ওই যে প্যারাগ্রাফে বা মানে কোনো জায়গায় আমি লিখি নাই যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বিকজ সবাই ওটা লিখতো আর আমার কাছে মনে হতো যে না, আমি ডক্টর আর ইঞ্জিনিয়ার এগুলো লিখবো না। এছাড়া আমি সব মানে ডিফারেন্ট কিছু একটা হতে চাই। আমার কাছে মনে হতো টিচার এটা পড়বে, সবাই তো ডক্টর বা ইঞ্জিনিয়ারই লিখবে, বাট না, আমি এমন কিছু লিখবো যেটা টিচারকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, খুব ভালো। আমিও কখনোই মুখস্থ বিদ্যায় ভালো ছিলাম না, আমিও নিজের মতো করে লিখতেই পছন্দ করতাম। যেই শিক্ষক ওটা বুঝতেন খুব ভালো মার্ক দিতেন, আর যে বুঝতেন না বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। নিকশ, হ্যাঁ, বলো চ্যালেঞ্জিং কেন ছিল এই চরিত্রটা নিকশে? নিকশা চ্যালেঞ্জিং ছিল বিকজ হচ্ছে যে আমি একে তো সুইমিং জানতাম না। ও আচ্ছা। তো আমরা একদম ইন্ডিয়ার বর্ডারের ওখানে যে নদীটা, ওই নদীতে আমরা নেমেছিলাম, এবং সাথে ফারিনাপুর ছিল, ফারিনাপুর সুইমিং জানতো না। হ্যাঁ, তো যে গল্পটা নিয়ে আমরা একটা ইন্টারভিউতে বসেছিলাম, ওইটাই তো নিকশ। হ্যাঁ, এবং সুন্দরবনের মানে ওই সুন্দরবনে আমরা হচ্ছে দৌড়াদৌড়ি করছি, আমাদেরকে মারামারি হয়েছে অনেক কিছু, এবং মানে আর যেটা হয়েছিল আমার ওই দিন রাতে জ্বর উঠে গেছিল। হ্যাঁ, সো মানে দ্যাট ওয়াজ সো চ্যালেঞ্জিং। এটা কি ডিউ টু দ্য ওয়াটার অর ডিউ টু দ্য ভয়? ওয়াটার, তার মধ্যে শীতের সময় ছিল, আমরা পুরোটা ভেজা শরীরে, মানে আমরা পানি থেকে উঠে দৌড়াচ্ছি, মানে আমাদেরকে তাড়া করছে। তো যখনই আমরা একটু মানে দৌড়াতে দৌড়াতে, ওই যে তুমি মিসগাইডেড হয়ে গেছিলা, তারপরে হ্যাঁ, যে তারপর তোমার ক্যারেক্টারটা আর কি, তুমি যে মিসগাইডেড হয়ে হ্যাঁ, গেছিলা, হ্যাঁ, হ্যাঁ, ও থাকে বোন। হ্যাঁ, সো ওখানে মারধর করছে আমাদেরকে ধরে, মানে অনেক আর কি, মানে শুটিং এর মধ্যেও অনেক আর এবং কি গল্পের প্রয়োজনে দেখাইছে যে তখনও তোমরা ভেজা। তো এই দেখা যার যাচ্ছে কারণে- আমরা পুরাটা সময় মানে একে তো ঠান্ডা, আমরা মধু খেয়ে খেয়ে নিজেকে হচ্ছে যে মানে চেষ্টা করছিলাম যে একটু কোনোভাবে আর কি জ্বর হওয়ার পরে আবার কষ্ট করে গান গান, মধু হইল বিষ হাওয়াইলা। হ্যাঁ, ওইটাই। সো ওইটাতে খুবই মানে আমার কাছে মানে এর থেকে মানে কষ্ট করতে হয় না কোনো কাজে। আরেকটা নাটকের প্রজেক্টের কথা বলেছিলে নিকশ, আরেকটা কি যেন? তনয়া, হ্যাঁ। তনয়, তনয়া। তনয়া। হ্যাঁ। ওটা কেন চ্যালেঞ্জিং ছিল? ওটা চ্যালেঞ্জিং ছিল বিকজ ওটাতে আমি অলমোস্ট 60 আপ থাপ্পড় খেয়েছিলাম। কেডা? সবাই মিলে, সবাই আমাকে মারছে। ও আচ্ছা, কোনো মানে চরিত্রটা হচ্ছে ও থাপ্পড় খায়। চরিত্রটাতে কোনো ক্যারেক্টার, আমার গল্পে কোনো ক্যারেক্টার পাওয়া যায়, আমার বাবা মা আশেপাশে কথায় কথায় চর। ও আচ্ছা, এই জন্যই তনয়া। না না, তনয়া মেয়েটার নাম ছিল, এটা সত্য ঘটনা বললাম। আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা হয়েছে আর কি, এখন কি ফিল শামিমা করো? আপু আর কি আমার শামিমা নাজনীন? হ্যাঁ, আমাকে মানে হাক করে, মানে সে পারলে কান্না করে দেয় এরকম হ্যাঁ, একটা উনি তো এমনি একটা সুইট হার্ট পারসন। আমি 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 এটা আমি কি করলাম এটা, মানে যাই হোক। আর আমরা যখন চরিত্রে থাকি তখন আসলে মাথা হুঁশ জ্ঞান কমই ঠিক থাকে। হ্যাঁ, তবে মানে অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট, শামিমা আপু উনি অসাধারণ, উনার অভিনয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমাদের কারো নাই, কিন্তু ইউজুয়ালি আমরা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এটা মাথায় রাখি যে যাতে এটা মেক বিলিভ হয়, কিন্তু ব্যথা যেন না পায়। তারপর আমি বলি মারিস ভাই কিছু হবে না, একটা না, দুইটা ব্যাপারটা থাপ্পড় খেতে হয়েছিল কি আসলে, মানে ওইটা তো রিয়েল স্টোরি ছিল, মানে সত্য ঘটনা অবলম্বনে ছিল। তারপরে হচ্ছিল সবকিছু মিলে না, আর ইমরাউল রাফাত ছিলেন ডিরেক্টর, সেও একটু চায় যে
কিছুটা রিয়েল যাতে থাকে এক্সপ্রেশন, কারণ থাপ্পড়টা খাইলেই তো তোমার রিঅ্যাকশনটা বাড়বে। গ্লিসারিন ইউজ, আমি কোনো গ্লিসারিন ইউজ করি নাই, সো যাতে যতটুক, এবং আমিই বলেছিলাম যে ইটস ওকে, আপনি মানে এমন না যে অনেক ব্যথা পেয়েছি তেমন না, কিন্তু 60 থাপ্পড় খাওয়া অবশ্যই এটা চ্যালেঞ্জিং। সো ওইটা তো একটা ব্যাপার থাকে, বিকজ আমি চাইছি যে আমার মধ্যে, আর ওভাবে মেকআপও ইউজ করিনি, সো ন্যাচারালি যে ও যে একটা স্ট্রাগলের মধ্যে থেকে যাচ্ছে, আমি আসলে যে কয়দিন আমি শুটের মধ্যে ছিলাম আমি চাইছি যে আমি ওখান থেকে না বের হতে, মানে ওই স্ট্রাগল এবং ট্রমাটা যাতে থাকে, কাজ করে। বাবা ভালো তো, খুব ভালো। কিন্তু অ্যাসিড নিক্ষেপের কোনো গল্প করলে বললেন না যে না না না, তাহলে ব্যাপারটা খুব বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা ওকে, আমার মনে হয় দর্শক বন্ধুরা আরো কিছু টেক্সট আছে, আমরা পড়বো, কিন্তু আমাদের গল্পও চলবে। আপনারা চাইলে এখনো সময় আছে, ভিডিও কল দিতে পারেন, আমাদের ভিডিও লাইনগুলোও খোলা আছে। দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে যেখানেই থাকেন আমাদের ভিডিও কল দিতে পারেন। যে কোনো মন্তব্য বা আপনারা কি চান মাহিমার কাছ থেকে, যে মানে ধরেন ফিল্মে চান, নাটকে চান, সেগুলো আমরা দেখি। বাদ বাকি যারা টেক্সট পাঠিয়েছেন তারা কি চান, কি জানতে চান, চলুন দেখে নেই। যে তানবীর, মাহিমা আপু আওয়ারা নাটক অনেক ভালো লেগেছে, আরো নতুন নাটক দেখতে চাই, বিগ ফ্যান। থ্যাংক ইউ। দেখবেন, আমি ওর হয়ে বলে দিলাম, অবশ্যই দেখবেন। আনিকা আপনাকে আর শেতাজ জবিন আপুকে দুইজন কি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। দুজনই অনেক সুইট। থ্যাংক ইউ আনিকা। নাহিদ লিখেছেন, হোয়াট এ কনসেপ্ট, জাস্ট কান্ট হোল্ড মাই টিয়ার্স আফটার সিইং তনয়া, one of the best works I have ever seen. Okay, it means a lot. Thank you. Nice comment, Nahid. Thank you. ছায়া, আপনার মুখের মায়াবী হাসি দেখলেই সব ভুলে যাই। কিন্তু কমেন্ট করা তো ভুললেন না। এটা ভালো হয়েছে যে at least এটা ভুলনি। থ্যাংক ইউ ছায়া। থ্যাংক ইউ ছায়া। শাহনাজ, তোমার অনেক মেয়ে ফ্যান আছে, খেয়াল করেছো? অনেক মেয়েরা টেক্সট পাঠাচ্ছেন। শাহনাজ লিখেছেন, আপনার ওয়েব সিরিজগুলো দেখলে গর্ব হয়, আমাদের দেশেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখনকার সময়। থ্যাংক ইউ, মিন্স আ লট। রিজু, ফেসবুকে আপনার ছবিগুলো দেখে মনে হয় ক্যামেরা আপনার সৌন্দর্যে মুগ্ধ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম যে কমেন্ট এভাবে শেষ হবে যে ক্যামেরা জন্মই হয়েছিল আপনার ছবি তোলার জন্য। থ্যাংক ইউ। রফিক লিখেছেন, সবচেয়ে পছন্দের খাবার কি? উনি লিখেছেন কে, কিন্তু এটা কি হবে? এটা আসলে ভাত, পান্তা ভাত, ডিম ভাজি, আলু ভর্তা। আরে বাঙালি রে, একটা পোড়ামরিচ, আমি ঝাল খেতে পারি। কাঁচা পেঁয়াজ? হ্যাঁ, পেঁয়াজ চলবে। কাঁচা মরিচ? ঝাল তো খেতেই পারো না। না, কাঁচা মরিচ মাঝে মাঝে, কাঁচা মরিচ ঝাল ছাড়া যেগুলো, হ্যাঁ ভেজালওয়ালা কাঁচা মরিচগুলো খেতে পছন্দ করো। ওটা পোড়া মরিচটা পারি না। আমি আগে খুব মানুষকে ঘৃণা করতাম যে কিভাবে কাঁচা পেঁয়াজ খায়, না দেখি আমার ভালোই লাগে। হ্যাঁ, আমি যত বড় হচ্ছি আরো এইসব দেশি খাবার বেশি খাবারগুলো পছন্দ। হ্যাঁ, এনিওয়ে থ্যাংক ইউ। নিশাদ লিখেছেন, মাহিমা আপুর ওয়েব ফিল্মগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ নিশাদ। আপনার নামটা নিশাদ হলেও আপনার কমেন্টে অনেক স্বাদ। একদম খুব স্বাদে ভরপুর একটা কমেন্ট। সুরুজ লিখেছেন, মাহিমা আপুকে পুরো ফারিন আপুর আপন বোনের মতো লাগে। আসলে আমি জানি না, এটাও বলেছে, নিশ্চয়ই তার লাগে, এই জন্য উনি বলেছেন। আবির লিখেছেন, আপু আপনাকে লাগে অনেক সুন্দর লাগে, আপনাকে লালে অনেক সুন্দর লাগে, তাই হয়তো সুন্দরের সংজ্ঞাও লাল। বাকিটা বলবো আগামীকাল। তুমি থ্যাঙ্কস দিয়ে দাও। থ্যাংক ইউ। শখ লিখেছেন, অভিনয় থেকে পাওয়া সবচেয়ে বড় অর্জন কি? পেমেন্ট। আপনাদের ভালোবাসা, এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে না। এটি ওর পেমেন্ট, ক্যাশ ভালোবাসা পেয়েছে ও। আরো ভালোবেসে যান, সেটা আমরা চাই, সত্যি কথা। থ্যাংক ইউ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবচেয়ে বড় কথা কি, আমরা আর্টিস্ট হিসেবে তো ধরো তুমি আমার অনেক কাজই দেখোনি, তো স্বভাবত আমিও তোমার অনেক কাজ দেখিনি, যেহেতু আমরা কাজে ব্যস্ত থাকি। কিন্তু এই যে দর্শকরা কমেন্ট করে করে জানিয়ে দেয়, তখন কিন্তু আমারও বাকেট লিস্টটা বড় হয়। আচ্ছা, তখন মনে হয়, যেমন আমারও মনে হয়েছে আমি তনয়াটা দেখবো, আওয়ারাটা দেখবো, এরকম আমার মনে হয়েছে। আর দেখা উচিত, ভালো কাজ মিস করলে আমারও খারাপ লাগে। ফিল্ম নিয়ে বলি, তুমি কয়েক বছর আগে একটা ফিল্ম করেছিলে, রং ঢং, একটা গানও বের হয়েছিল, তারপরে ফিল্মটাও রিলিজ হয়েছিল।
ওই ফিল্মটা নিয়ে কিছু বলো, যেহেতু ফিল্মটা তো একটা বড় ক্যানভাসের কাজ। একদম, যেটা হয় যে মানুষ মানে নর্মালি ছোট পর্দা থেকে বড় পর্দায়, কিন্তু আমার বড় আসলে পর্দা থেকে- ডেবিউটটা হয়েছিল বড় পর্দায়। তখন আসলে মানে ওটা আমার ফার্স্ট কাজ ছিল, এবং আমি বুঝিও নি যে আসলে এরপরে আরো কাজ করব বা এই কাজটাও মানে কি করছি না করছি এত চিন্তা ভাবনা করে করিনি। তখন বয়সও কম ছিল, আর হচ্ছে যে এত মানে জানতামও না মিডিয়া সম্পর্কে কিছু। মানে আমার না মনে হচ্ছে যে আমি এমনি মজা করতে করতে একটা কাজ করে ফেলছি। আর ওখানে আমার বাবা, আমার ছোট ভাই, মানে সবাই একটা পিকনিকের মতো একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু তারপর যখন গানটা রিলিজ হলো, এত রেসপন্স পেয়ে আমি আসলে মানে নিজেই আপ্লুত বুঝতে হয়ে পারিনি। গেছো। হ্যাঁ, যেমন এক্সপেক্ট করনি আর কি যে এত এক্সপেক্ট রেসপেক্ট করিনি। যেটা হয়েছে যে একটা ছোট্ট স্টোরি বলি, যে আমি আমার বড় মা মানে আমার আম্মুর নানু তখন হসপিটালাইজ ছিলেন। তো আমরা এরকম মানে হসপিটাল দেখতে গিয়েছি তাকে। তো তখন পেপার, আমি সবসময় পেপারে বিনোদনের পাতাটা পড়ি, দেখি আর কি, পড়ি বা দেখতাম। তো তখন আমি ওই দিন বিনোদনের পাতাটা খুলে আমি বলছিলাম যে আমিও তো একটা কাজ করেছি, কখনো এরকমও হতে পারে যে আমার মানে ছবি চলে আসা, এমনি থাকে না দুষ্টুমি করে আমি বলেছি। অ্যান্ড যেটা হয়েছে তার মনে হয় 2 দিন পরে, হ্যাঁ ঠিক ওখানে বসেই ওই পেপারের মানে আমরা আবার ওখানে গিয়েছি এবং পেপার পাতাটা খুলে আমি নিজেকে দেখতে নিজেকে পেয়েছো। দেখতে পেয়েছিলাম। তো মানে তুমি যেমন, তোমার লাগে কেমন? হ্যাঁ, না এটা আমার জন্য অনেক বড় কিছু ছিল। অবশ্যই, হ্যাঁ। মানে দেখো, তুমি ফান করে একটা উইশ করেছো, আল্লাহ ওটা কবুল করে নিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আল্লাহ লাভস ইউ লট। না এটা অবশ্যই I believe যার so. কারণে আচ্ছা, দর্শকরা তো ডেফিনেটলি তোমাকে সব সময় সাপোর্ট দেয়, এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের দর্শক নিয়ে কিছু মানে অবজারভেশনও আছে যে ধরো এমন এমন কিছু ক্যারেক্টারকে তারা এত বেশি সাপোর্ট করেন যেটা আসলে আমাদের সংস্কৃতির জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্যই অনুচিত একটা কাজ। তারাও আবার ধরো এই যাদেরকে সাপোর্ট করছেন ওদেরকে পচা কথা লিখছেন, আবার ভালো আর্টিস্টদেরকেও পচা কথা লিখছেন। এই ধরনের দর্শকদের প্রতি তোমার মেসেজটা কি থাকবে? যেটা বলবো দিন শেষে আসলে আমি যেটা করব ওটারই কিন্তু একটা ফিডব্যাক আমি পাবো, তাই না? তো এখন আমি যদি একটা মানে যেটা সমাজের জন্য গ্রহণযোগ্য না এরকম একটা কিছু প্রমোট করি বা ওটা নিয়ে মাতামাতি করি, আমি হয়তো এখন বুঝতেছি না, হ্যাঁ, বা যে দর্শক কমেন্ট করছে সে তখন বুঝবে না, কিন্তু দেখা যাবে দিন শেষে তারই হয়তো বাচ্চা কাচ্চা বা ভাই বোন বা আশেপাশের কেউ ওই মানুষটাকে দিন শেষে যে ফলো করছে, রাইট। তো সে বুঝতেছে না, সে নিজেরও ক্ষতি করছে। দিন ঘুরে ফিরে কিন্তু তার কানেক্টেড মানুষজন এগুলা থেকে প্রভাবিত হচ্ছে, এটা তো ডেফিনেটলি হচ্ছে। সো আসলে আমার মনে হয় যে এটা আমাদের কথা চিন্তা না করে তাদের নিজেদের কথাও যদি চিন্তা করে তারা কাজগুলো করে, তাহলে মনে হয় তারা এগুলো থেকে বিরত। কিন্তু ধরো আমি যখন একটা সেলিব্রিটির পোস্টে একটা বাজে মন্তব্য করলাম, ওটার মানে যতগুলো মানুষ কমেন্ট করেছে তার বেশিরভাগ মানুষই ওই বাজে কমেন্টটাও দেখেছেন, রাইট? সো বাজে কমেন্টের একটা প্রমোশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি শুধরাই না যতক্ষণ না ওই বাজে কমেন্টটা আমার ওয়াইফ, আমার মা, আমার বোনের উপরে না এসে পড়ছে। কিন্তু এটা কিন্তু হচ্ছে রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে। হয়তো আমাদেরটা, আচ্ছা আমাকে একটা বাজে কমেন্ট করলে এটা হয়তো পুরো বাংলাদেশ দেখছে বা সবাই দেখছে, কিন্তু তারও হয়তো এরকম কিছু একটা রিভেঞ্জ সে পেয়েছে, এটা আমরা দেখছি না। বা ওটা তো আরো বাজেভাবে ফিডব্যাকটা কিন্তু বাজেভাবে আসে, সমান সমান কিন্তু কম আসে। বলা হয় তুমি যদি কারো 2 টাকা মেরে খাও, তোমার কোন দিক দিয়ে যে 2 লাখ টাকা চলে যাবে তুমি টের পাবে না। তার মানে তো শাস্তিটা তোমার কৃত পাপের চেয়েও অনেক বেশি। ভাই এটা তো ভয় পা, এটা তো মনে রাখ ভাই অথবা বোন। সবচেয়ে বেশি হাস্যকর লাগে ফেক অ্যাকাউন্ট খুলে কত টাইম তাদের। আমি খুব অবাক হয়েছি, আমার একটা ফেক অ্যাকাউন্টে আমি দেখলাম ওই দিন আমারই 175 মিউচুয়াল, মানে তোমার ছবি দিয়ে প্রোফাইল করা, এবং তারা এমন ভাবে আসলে দেখা যায় আমিও অতটা অ্যাক্টিভ না, সে যতটা অ্যাক্টিভ হয়তো, এবং সে এমন ভাবে অ্যাকাউন্টটা মেনটেন করছে যে আমার যারা মিউচুয়াল, যারা আমাকে চেনে, কারণ আমার তো লিস্টে মোটামুটি যাদেরকে আমি চিনি সামনাসামনি তারাই আছে, তারাও ধোকা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও আমার ভেরিফাইড পেজ আছে বা আছে, তাও আসলে এগুলা কিন্তু কি হবে আমি জানি না। আচ্ছা, এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে একটা ভিডিও কল আছে, ওকে দেখি কি আছে আমাদের কাছে। আবারও হাসি। ওকে, নো সামন। কি খবর হাসনাইন, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো?
ভালো আছি। তুই এত রাতে সজাগ কেন সেটা বল আগে। দাঁড়াও হাসনাইন, আগে আমারে তো হ্যালো বলো, আমি হোস্ট এই শোয়ের। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি হাসনাইন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক নাম বলুন, এরপর প্রশ্ন করুন। তুমি নাম বলে দিয়েছো। আচ্ছা হাসনাইন, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। হাসনাইন, প্রশ্নটা করব? জি অবশ্যই। আচ্ছা, তোমার নাম হাসনাইন না মানে 10 না হয়ে 9 কেন? আমি ঠিক জানি না, বাট হাসনাইন রাখছে। হাসনাইন নামটা সুন্দর। তুমি কিসে পড়ো, 9 এ? না, এবার হচ্ছে আমি পলিটেকনিক্যালে 5th সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। টেকনিক্যালি তুমি অনেক বেশি আগায় গেছো, ওটা আমি বুঝি নাই। তুমি টেকনিক্যালে পড়ো, বাট তোমাকে দেখতে অনেক ইয়াং লাগে। তোমরা তাড়াতাড়ি কথা বলো, তোমার কি হয় বলো? ও আমার ছোট ভাই, খুবই কাছের ছোট ভাই। মানে আচ্ছা, কি বলবো, হি ইজ ভেরি ক্লোজ টু মি এন্ড ও আমাকে মানে ও প্রত্যেক আমি আজকে সারপ্রাইজই পাচ্ছি, এটা দেখে খুবই ভালো লাগে। হাসনাইন কোথায় থাকো? ও বরিশালে আমি থাকে। বরিশালে থাকি। ওয়া কি মনু, ইয়া আগে কবা না? থ্যাংক আপু ইউ বরিশালে আসলে হাসনাইন। সারাদিন একসাথেই থাকা হয় সবাই। হ্যাঁ, মানে আমি বরিশালে গেলে আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি যতক্ষণ আছি, তোমার কাজিনগুলোর মধ্যে এটা একটা। হ্যাঁ, তো আমার সবকিছু মানে আমার একটা হ্যাপিনেসের একটা বড় অংশ ওরা। আমার মানে কোনো কিছুর কমতি নাই। হ্যাঁ, অল দ্য টাইম আমি ফুল অফ মানে কি বলবো যে হ্যাপিনেসের সাথে আর কি টাইম কাটে আমার ওদের জন্য। থ্যাংক ইউ হাসনাইন ফর কলিং। হাসনাইন আসলে সত্যি এটা ওকে আনন্দিত দেখে আমার ভীষণ ভালো লাগছে। তোমাকে অনেক দুইটা ধন্যবাদ। surprise। হ্যাঁ, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ। বাকি লক্ষ্মী ছেলে, মুখের উপর ফোন রেখে দিল। না, থ্যাংক ইউ হাসনাইন, আমি অনেক দুষ্টু, তো এই জন্য দুষ্টুমি করি। তুমি অনেক সুইট, ভালো থেকো। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে আর্টিস্টদেরকে বুলিং করা বা মানুষকে নিয়ে একটা বাজে মন্তব্য করা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা ওই ব্যাপারটা প্রমোট করতে চাই যে আমরা খারাপ হব না, আমরা ভালো থাকবো। এটা উচিত না আসলে, কারণ হয়তো সে তার জায়গা থেকে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে বের করছে কাউকে একটা বাজে কথা বলে, বাট এটা করে কি হবে? তাই আমরা মোটামুটি এই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আমি থ্যাঙ্কস দিব, তার আগে তুমি তোমার দর্শকদেরকে সংক্ষেপে কিছু বলে দাও। ওকে, যেটা বলবো, যেহেতু এই বাজে কমেন্ট নিয়ে, বাজে মন্তব্য নিয়ে কথা হচ্ছিল, তাই বলবো যে আসলে আমরা যতটুকু পারি চেষ্টা করি যেন আমাদের সমাজে আশেপাশে কোনো জায়গায় নেগেটিভিটি না ছড়ানোর। বিকজ আমি একটা পজিটিভিটি ছড়ালে আমার এনভায়রনমেন্ট পজিটিভ থাকবে, আমি দিন শেষে ভালো থাকবো। বাট আমি যদি নেগেটিভিটি ছড়াই তাহলে দিন শেষে আমিও ভালো থাকবো না, কেউই ভালো থাকবে না। সো এটা করবেন না। আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। পজিটিভ এবং নেগেটিভের যদি কথা আসে, আমি আপনাদের কাছ থেকে বেশিরভাগ সময়ই আসলে পজিটিভ ভালোবাসা বা পজিটিভ সবকিছুই পেয়েছি। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, তুমি সময় দিয়েছো, অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এনটিভি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং আমি উইশ করতে ভুলে গিয়েছিলাম, কি বলবো, এটা হ্যাপি বার্থডে টু এনটিভি। হ্যাপি বার্থডে। ওকে, আমাদের শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সময়ের সাথে আগামীর পথে এই প্রত্যাশায় আমরা চলে যাচ্ছি। নতুন বছরে নতুন নতুন দারুণ দারুণ সব আয়োজনে এনটিভি থাকবে আপনাদের পাশে, আমরাও থাকবো আগামী শুক্রবার নতুন অতিথিকে নিয়ে। সে অবধি ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন। আজ বিদায়।